সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘুরছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। এটা সত্যি কি সত্যি না, এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, রক্ত দেয়া আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরও অনেকে এই অহেতুক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে, বিদেশে চলে যাচ্ছি। স্বাধীনতার পর গত 53 বছরে বাংলাদেশের কোনো সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলেনি। অন্তত 53 বছর পরে এসে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের পক্ষ থেকে ভারতের সাথে প্রতিটি ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে। ভারতকে পিঠ নয়, বুক দেখাতে বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তরে কি সেটা বোঝার মতন ক্ষমতা? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে হেডলাইনটি দেখুন, ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে। আমেরিকা অথবা জাতিসংঘ থেকে বাংলাদেশে একটা চাপ প্রয়োগ করা হচ্ছে ডক্টর ইউনূসকে। আমি এই হেডলাইনটি কেন ব্যবহার করেছি বা কেন ইউজ করেছি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পানির মতন ক্লিয়ারভাবে সব কিছু বুঝতে পারবেন। একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। শেষের আজকের এই ভিডিওতে আপনারা খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন, যে তথ্যগুলো দিয়েছে জাহিদ টাকিম। শেখ হাসিনা কি সত্যি তাহলে বাংলাদেশে আসবে, বা তার পদত্যাগপত্র কি গ্রহণ হয়নি, বা সে কি ভুয়া কাগজে সাইন দিয়েছে, সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। কি হতে চলেছে এই বাংলাদেশে বা কি হচ্ছে এই বাংলাদেশে, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার একটি রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এখনই দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা এখন এই ভিডিওতে লাইক দেননি, ভিডিওতে একটি লাইক করে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘুরছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। এটা সত্যি কি সত্যি না, এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, রক্ত দেয়া আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরও অনেকে এই অহেতুক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার, যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র, সেটা একটা ফেক পদত্যাগপত্র। আপনাদের মনে রাখতে হবে, যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, যারা আন্দোলনকে সমর্থন করেন, যারা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা আন্দোলন করে একজন স্বৈরাচারী, দুঃশাসনের প্রতীক, দানবীয় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। বিতাড়িত হয়ে যাওয়া সেই স্বৈরাচার পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কি করেননি, পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেননি, এটা একেবারে অহেতুক এবং অবান্তর আলোচনা। দয়া করে আপনারা কেউ এই অহেতুক এবং অবান্তর আলোচনায় অংশ নেবেন না। এই অহেতুক এবং অবান্তর আলোচনাটি সামনে এনেছে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কিছু তোষামতকারী, আওয়ামী দুঃশাসনের কিছু চাটুকার। আপনারা সেই চাটুকার, দুঃশাসনের প্রতীক তোষামতকারীদের সঙ্গে তর্ক করতে যাবেন না যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র। শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, ছাত্র জনতা আন্দোলন করেছে। আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ, রাজকীয় জীবনযাপন ছেড়ে অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এবং তিনি পালিয়ে গেছেন। যাওয়ার পরে রাষ্ট্রপতি, শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। সেনাপ্রধান বলেছেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন, দেশ ত্যাগ করেছেন। সুতরাং একজন পলাতক, দেশত্যাগী, সেই মানুষটি পদত্যাগপত্র জমা দিলেন কি না দিলেন, সেটা নিয়ে যদি আপনারা একটা সেকেন্ড সময় অপচয় করেন, সেটা হবে আপনাদের জীবন থেকে সত্যি সত্যিই একটা সেকেন্ডের অপচয়। সময় খুব গুরুত্বপূর্ণ। পতিত স্বৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই, জমা দিয়েছেন কি দেননি, সেই বিষয়ক আলোচনা করে সামান্যতম সময় ব্যয় করবেন না। রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তখন সেটাই পদত্যাগপত্র। রাষ্ট্রপতি যা বলেন সেটাই তখন পদত্যাগপত্র হিসেবে গৃহীত হয়। সুতরাং পদত্যাগপত্র দিলেন কি না দিলেন এই আলোচনায় কোনোভাবেই শরিক হবে না। সাংবিধানিকভাবে এর কোনো গ্রহণযোগ্যতা নাই, কোনো ভিত্তি নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, দাবি তো করতেই পারেন। সব পাগলই দাবি করে, সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই। পাগল তো বলা ঠিক নয়। সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই। তো শেখ হাসিনাও সেরকমভাবে দাবি করছেন যে আমি এখনো প্রধানমন্ত্রী। তো দাবি করতেই পারেন, তিনি তো দাবি করতেই পারেন যে তিনি মঙ্গল গ্রহের মালিক, তিনি তো দাবি করতেই পারেন যে তিনি সারা পৃথিবীর মালিক। তো এতে কার কি যায় আসে? আপনারও কিছু যায় আসে না, বাংলাদেশের কোনো মানুষের কিছু যায় আসে না। সুতরাং শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ। তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত, তাকে আপনারা বিতাড়িত করেছেন বাংলাদেশ থেকে। সেই বিতাড়িত মানুষ, তার পদত্যাগপত্র কি পদত্যাগপত্র না, এটা নিয়ে সামান্যতম সময় ব্যয় করবেন না। ওই শেখ হাসিনার চাটুকার তোষামতকারীরা যে তর্ক বিতর্ক করতে চাইছে, তাদেরকে তাদের মতো করতে দেন, আপনারা হয়তো অংশ নেবেন না। এটা মনে না রাখলে ওই তোষামতকারী চাটুকাররা কিছু সুবিধা পাবে, নিশ্চয়ই আপনারা তা চান না। আসসালামু আলাইকুম।
স্বাধীনতার পর গত 53 বছরে বাংলাদেশের কোনো সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলেনি। অন্তত 53 বছর পরে এসে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের পক্ষ থেকে ভারতের সাথে প্রতিটি ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে। ভারতকে পিঠ নয়, বুক দেখাতে বলা হচ্ছে। এবং খুব স্বাভাবিক কারণে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী এখন কোনো ধরনের আনুষ্ঠানিক বৈঠকে বসতে চাচ্ছেন না আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে। আগামী 22শে সেপ্টেম্বর জাতিসংঘে সাধারণ অধিবেশনের উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এবং গত সপ্তাহ বা দেড় সপ্তাহ আগে আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠকের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনের বাইরে বা বৈঠকের বাইরে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয়ে থাকে সাইডলাইনে। সে ধরনের একটি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। তারা কোনো ধরনের কোনো প্রত্যুত্তর দেয়নি। কেন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো প্রকার বৈঠকে বসতে চাচ্ছেন না, তার অনেকগুলো কারণ আছে। যেমন যেটি বলছিলাম যে এই প্রথম কোনো সরকার ভারত সরকারের চোখে চোখ রেখে কথা বলছে। এর আগে সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে বা ঘটেছে সে বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে ভারতকে। এরকম প্রতিবাদটি এর আগে কখনো জানানো হয়নি নতজানু পররাষ্ট্রনীতি, অন্তত ভারতের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতির কারণে। কিন্তু এইবার তা ব্রেক করা হয়েছে। শুধু তাই নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো, সেই নদীগুলোর পানি বন্টনের বিষয়েও ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন যে আন্তর্জাতিক আইনের মাধ্যমেই অভিন্ন নদীগুলোর পানি বন্টনের চুক্তি করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যাওয়া হবে পানি ন্যায্য হিস্সা পাওয়ার জন্য। সেই জায়গা থেকে এখন নরেন্দ্র মোদী নতুন করে আতঙ্কে রয়েছেন শেখ হাসিনাকে নিয়ে। যদি কোনো ধরনের বৈঠক, আনুষ্ঠানিক বৈঠক দুই নেতার মধ্যে অনুষ্ঠিত হয়, দুই সরকার প্রধানের মধ্যে, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারে যে দাবি উঠেছে এবং সেই বিচার করতে গেলে তাকে ফিরিয়ে আনতে হবে, সেই ফিরিয়ে দেওয়ার প্রস্তাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস খুব স্বাভাবিকভাবে তুলবেন। এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যেহেতু নরেন্দ্র মোদীর কোনো সদুত্তর থাকবে না, তিনি কোনো সদুত্তর দিতে পারবেন না, এই জন্য এই বৈঠকটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। যেমন ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয় পরিণত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই 53 বছর পরে এসে একটি টানাপোড়েন চলছে, অন্তত আমাদের স্বার্থের কারণে। যেহেতু ভারত তো আমাদেরকে পদানত করে রেখেছিল, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। মাইকেল কুগেলম্যান বলছেন যে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে যেটি তারা এখন আলোচনায় রাখতে চাইবে না। খুব স্বাভাবিক, তাদের জন্য যথেষ্ট বিব্রতকর। মাইকেল কুগেলম্যান আরও বলছেন যে এর মধ্যে প্রধান বিষয় হলো ভারতে শেখ হাসিনার অবস্থান। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতের কিছু নেতার গভীর সম্পর্ক থাকার বিষয়টি বিবেচনা করে তারা তাকে ফেরত দিতে চায় না। যদি মোদীকে এখন ইউনূসের সঙ্গে বৈঠক করতে হয়, তাহলে এই বিষয়গুলো আলোচনা না করে থাকতে পারবেন না তিনি। খুব স্পষ্ট করে বলেছেন মাইকেল কুগেলম্যান, এবং এটাই চরম বাস্তবতা। শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হওয়ার পরও তিনি কোন প্রক্রিয়ার ভিত্তিতে ভারতে অবস্থান করছেন, এটি নিয়ে যেমন ভারতে এবং একই সঙ্গে বাংলাদেশের নানান পর্যায়ে থেকে প্রশ্ন উঠেছে, ঠিক একইভাবে ভারতের কেন্দ্রীয় সরকার, মোদী সরকার বিব্রতকর অবস্থা রয়েছে। তারা সহজে এই বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো ধরনের কোনো বক্তব্য তুলছেন না, কোনো ধরনের কথা তুলছেন না, এবং যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও এর বিরোধিতা করছে। সেই জায়গা থেকে এসে এখন শেখ হাসিনাকে আসলে ফেরত পাওয়া সম্ভব কিনা, প্রত্যর্পণ চুক্তি যেটা রয়েছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের জন্য, সেই প্রত্যর্পণ চুক্তির ক্ষেত্রেও একটি জটিলতা রয়েছে আমরা জানি। যেহেতু তার একটি ধারায় এরকম কথা বলা হয়েছে যে যদি এক রাষ্ট্রের কোনো অপরাধী অন্য রাষ্ট্রে পালিয়ে যায়, তার ক্ষেত্রে তার দেশ যে নির্দেশনা দেবে, আদালত যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা বা আদালতের রায় যদি সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে, অর্থাৎ যে দেশে পালিয়ে রয়েছে অপরাধী, সেই দেশ যদি মনে করে না এটি সরল মনে দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না ওই রাষ্ট্র। অর্থাৎ এক্ষেত্রে ভারত যদি মনে করে যে আমাদের আদালত গণহত্যার দায়ে বা যে কোনো অভিযোগের দায়ে যদি শেখ হাসিনার বিচার করে এবং তার শাস্তি নিশ্চিত করার কথা বলে এবং ফিরিয়ে আনার কথা বলে, সেক্ষেত্রে তারা বলতে পারে যে না, এটি সরল মনে দেওয়া হয়নি, রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এই রায় দেওয়া হয়েছে। অর্থাৎ ফাঁকফোকর রয়েছে। যতই ফাঁকফোকর থাকুক না কেন, তার আগে তো প্রস্তাব এবং ভারত কী বলে সেটি জানার বিষয়, কিন্তু সেই বিষয়টি তারা উচ্চারণ করতে চায় না বিধায় এখন ডক্টর ইউনূসকে তারা আতঙ্ক মনে করছেন, তার সঙ্গে কোনো ধরনের কোনো বৈঠকে থাকতে চাচ্ছেন না। কিন্তু এইভাবে কতদিন? আন্তর্জাতিক পর্যায়েও নানান ধরনের বিষয় উত্থাপিত হয়েছে শেখ হাসিনার বিষয়ে, ভারতের অবস্থান সম্পর্কেও নানান ধরনের কথা উঠছে। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি, এই আলাপ মাঝে মাঝেই উঠছে, এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে। ঘটনা হচ্ছে একটা পদত্যাগপত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি। পদত্যাগপত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগপত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি, এবং এটার প্রতিক্রিয়া আওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি। আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না, আওয়ামী লীগের কাছে পরে এসছে, বরং আমরা কেউ
এক ধরনের ভীতি তৈরি করার জন্য, বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য, ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন। যারা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন, এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগ পত্রকে আমরা কেউ দেখেছি। এই আলাপটা একেবারে অহেতুক, একেবারে অহেতুক। এবং এই আলাপ করে আমরাই এক ধরনের লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাটার করে, এবং সেইটার উপরে ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন। উনি তেমন নিজে বলেছেন উনি কাছাকাছি আছেন এবং চট করে ফিরে আসবেন, সেই ধরনের কথাবার্তা চলছেই। গতকাল যে পদত্যাগ পত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে, মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম, আমি একটু পড়ি, এটা রেকর্ড হিসাবে থাকুক। আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, এবং কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তারপর তিনি সেবা করার সুযোগ পেয়েছেন, বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। তারপর বলছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন বলে আমরা কেউ কেউ বিশ্বাস করেছি। এটা হতে পারে না, ভাষা ইজ ভেরি ক্লিয়ার, কারণ আমরা যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের সামনে আছে এবং এটা বিশ্বাসযোগ্য। শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তার ইগো স্যাটিসফাই করবেন, তিনি ক্ষমতায় থাকতে চাইবেন এবং তিনি সেটা চেয়েছিলেন। আমরা জানি যে সেনাপ্রধান শেষ পর্যন্ত অ্যাগ্রি করেননি, তিনি তার আত্মীয়দের মাধ্যমে তাকে ম্যানেজ করেছেন। তো এই পদত্যাগ পত্রের প্রতিবাদ করেছে আওয়ামী লীগ। তারা বলছে, ভেরিফাইড ফেসবুকে একটা পোস্টে বলছে শেখ হাসিনার পদত্যাগ পত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে এবং দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র বলা হয়েছে। এখানে কি কারণ দেখিয়েছে, মুজিব বর্ষের লোগো যেটা 21 সালে শেষ হয়ে গেছে, অত্যন্ত অস্পষ্ট, যা ভাষা যা মনে চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং আরও কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে, পিক্সেলের ডিফারেন্স আছে, ইত্যাদি ইত্যাদি আরও কিছু। হ্যাঁ, এটা পদত্যাগ করে। তো আওয়ামী লীগ তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি, শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। আমাদের ওই অডিও ক্লাবটা সামনাসামনি এসছে। তো তা যদি হয়ে থাকে, আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আসা, তাই না? শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাদের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন। আমাদের দেশের যে অংশটা জনাব চুপ্পুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট ওয়ারিড, তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে। তো আমি তো বলি ঠিক আছে, জনাব চুপ্পু তো এখনো ক্ষমতায় আছেন, সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা মানে অবৈধ বলেনি, এটাকে বাতিল করে দিক এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক। আওয়ামী লীগের তো তাই চাওয়া উচিত। তো তারা একটু করুন ব্যাপারটা, আমরা একটু দেখি এবং শেখ হাসিনা একটু আসুক। শেখ হাসিনা যখন দেশে আসবেন বলেছিলেন, তখনও এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে মানুষটা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছেন, সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন, এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই, এটা হতে পারে না। এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশনে গেছেন এবং আওয়ামী লীগও তাদের জায়গা থেকে যা বলছে, তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক, নিয়ে এসে বসিয়ে দিক ক্ষমতায়। চুপ্পু আছেন, চুপ্পু ঘোষণা করে দিক। এবং সবচেয়ে বড় কথা, ভারত আছে ইন জেনারেল, আমরা ভারতীয় সরকার বলছি না, ভারতের একটা বড় অংশের মানুষ, সরকার, বিরোধী দল, রাহুল গান্ধী সহ, তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনো যায়নি। আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না, ভারতের মতো একটা অপরিণামদর্শী রাষ্ট্র, এটা একটা অপরিণামদর্শী রাষ্ট্র, তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, তার যে পরিমাণ ইউটিলিটি ছিল, তাকে স্লেভের মতো ইউজ করে, সেই ইউটিলিটি তো আসলে আর কেউ দেবে না। প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা যতদিন যা করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ঠিকঠাক করে নেই, কিন্তু সেটাই তারা যাবে না, তারা একই রকম স্লেভ চায়। তো ফাইন, ভারত তো এখনো এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না, হাঁটছে না, তাহলে ভারতও তাদের সাথে আছে, তারা ভারতকে সাথে নিয়ে, তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে। কেন করছে না? দে শুড ট্রাই ফর দ্যাট। আর আমাদের দেশে যারা শেখ হাসিনার পদত্যাগ করেছেন কি করেননি ধরনের কথা বলছেন, প্রমাণ আছে কিনা, চিঠি দেখেছেন কিনা, পদত্যাগপত্র দেখেছেন কিনা ধরনের কথাবার্তা বলছেন, তাদেরকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার আছে। এই কুতর্কগুলো তুলে আওয়ামী লীগের হাতে আসলে সুযোগ তুলে দেওয়া হচ্ছে। সংবিধান পুনর্লেখন করার জন্য যদি কারো চিন্তা থাকে, ইচ্ছা থাকে, সেটার জন্য এই অহেতুক ফোবিয়াগুলো তৈরি করার কোনো কারণ নেই। কারণ খুব স্পষ্ট, ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে শেখ হাসিনা জেনুইনলি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন, দিয়েছেন, রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে ভারতে পালিয়েছেন। তাতে কি হয়ে গেল? তাতে কি আসলো গেল? কিছু আসলো গেল না। উনি আবার ফিরে আসলে সেটার জন্য প্রসেস বের করি। এমনকি ইভেন আমরা যদি এর মধ্যে আমাদের কনস্টিটিউশন পুরো নতুন করে লিখি, তারপরও শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত সফল হয়, আমরা ব্যর্থ হই, তিনি ফিরে আসবেন এবং তাতে আমাদের যা বিপদ ঘটার সেটাই ঘটাবেন। আমি কনস্টিটিউশন ব্যাখ্যা করে এটা আপনাদেরকে প্রমাণ করে দেব। সুতরাং বিষয়টা আসলে এই কনস্টিটিউশন পদত্যাগ এগুলো না, বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের কাছে আমরা পরাজিত হব না জিতবো, সেটা হলো মূল ইস্যু। তিনি আসবেন কিনা, আমাদেরকে ঝোলাবেন কিনা, ডিপেন্ড করে সেটার উপরে।
অহেতুক এই পদত্যাগ করেছেন কি করেননি। কারণ আমি আগেই বলেছি, আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে যে সরকারটাকে বৈধ বলা হয়েছে, তারপরও আমরা ওই একই আলাপটা আসলে উপসর্গ হিসাবে এসছে। তারা যেটা চান সেটা হচ্ছে এটাকে সামনে রেখে বর্তমান কনস্টিটিউশন বাতিল করে নতুন কনস্টিটিউশন লেখার চেষ্টা করা। সেটা হলো তাদের মূল উদ্দেশ্যের জায়গা। সেই উদ্দেশ্যটা সফল করতে গিয়ে তারা এই ধরনের চেষ্টা করছেন। খুবই ভুল চর্চা। আর আওয়ামী লীগ তারা তাদের মতো করে চেষ্টা করুক, শেখ হাসিনাকে এনে ধরে বেঁধে প্রধানমন্ত্রী বানিয়ে দিক, আমরা একটু দেখি। এরা না আসলে এই ব্যাপারে যত কম কথা বলবে তাদের মানিজ্যত তত থাকবে। শেখ হাসিনা যতবার বলবে ততবার এই দেশের জনগণের সামনে এটা উদ্ভাসিত হয়ে উঠবে দেশের সব আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে রেখে তিনি পালিয়ে গেছেন জাস্ট নিজে বাঁচার জন্য। কারণ অকল্পনীয় পরিমাণ সম্পদ তারা পাচার করেছেন। আমাদের সামনে এখন সব তথ্য আসছে, তার সন্তান কি করেছেন, তিনি কি করেছেন, তার বোন শেখ রেহানা কি করেছেন, সব তথ্য আমাদের সামনে আছে। এটা করে তিনি পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়া এইখানকার সবাইকে বিপদে ফেলেছেন। যেখানে প্রচুর নেতাকর্মী, টপ লিডাররা বিভিন্ন সময় পত্রপত্রিকার সাথে, ভারতীয় পত্রিকার সাথে তারা এই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। কারণ এটা সত্য, তারা বহুজন শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন এবং শেখ হাসিনা ক্ষমতায় রাখার জন্য তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। শেষ মুহূর্তে তাদের কাছে এগুলো জানানো হয়নি। কথা ছিল তাদের চুপচাপ থাকা এবং সত্যিকার অর্থে আমরা যদি কেউ ফ্রি পরামর্শ দিই, আওয়ামী লীগের উচিত হতো শেখ পরিবারকে বাদ দিয়ে তাদের দলকে কোনো না কোনোভাবে রিঅর্গানাইজ করা, রিস্ট্রাকচার করা। সেটা তাদের জন্য লিস্টে একটা সুবিধার জায়গা ছিল, কিন্তু তারা একই ভুল পথে চলছে এবং তাতে তাদের ভবিষ্যৎ আরও ধ্বংস হচ্ছে। তারা করুক, তারা তাদেরকে তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখন পদত্যাগ করেননি, যিনি কনস্টিটিউশনালি নাকি এখন প্রধানমন্ত্রী, তাকে আনুক, আমরা একটু দেখতে চাই তাদের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।